আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জিং নিয়ে কথা বলবো। ক্লাসের শুরুতেই আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের আজকের ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জিং নিয়ে কথা বলবো। আমাকে একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমার কথা আলহামদুলিল্লাহ আমি চেক করেছি, আমার এখানে সাউন্ড সিস্টেম ওকে, অডিও ভিডিও দুই দিক থেকেই ক্লিয়ার। আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনায় আমরা ডিগ্রি চেঞ্জিংয়ের A to Z শেষ করার চেষ্টা করব। কেমন? একটু কথা বলতে হবে প্লিজ, যারা যারা যুক্ত হয়েছেন একটু কথা বলবেন প্লিজ। একটু কথা বলতে হবে কিন্তু, হ্যাঁ মাথায় রাখেন এই ডিগ্রি চেঞ্জিং থেকে কিন্তু হিউজ কোশ্চেন আসে, চাকরির পরীক্ষায় অসংখ্য কোশ্চেন আসে, অসংখ্য। এটা থেকে আপনি যে কোনো পরীক্ষায়, সেটা আপনি বিসিএস বলেন, অ্যাডমিশন বলেন, যে কোনো পরীক্ষায় দেখবেন এই জায়গা থেকে হিউজ প্রশ্ন আসে। ভাই কমেন্টটা একটু দেখেন তো ভাই, একটু কুইকলি কমেন্ট করতে হবে। ঘটনা কি, কেউ কমেন্ট করেন না কেন? অনেকে কমেন্ট করছে তো ভাই, কমেন্ট আসছে না কেন? মোবাইলে আসছে। পল্লী বালক কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। তুহিন আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা তুহিন ভাই বলছেন ক্লিয়ার। আসাদুল ভাই, সাইদুর রহমান ভাই সহ যেই ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেই ভাইরা বলছি, হ্যাঁ ভাইরারা বলি নাই কিন্তু, সবকিছু ঠিকঠাক আছে বলতেছেন, ধন্যবাদ, জাজাকাল্লাহ। তাহলে আসেন, আপনাদের সাথে বেশ অনেকদিন পরেই আমি আজকে লাইভে আসলাম। তো মাঝখানে বেশ কিছুদিন আপনাদের সাথে ক্লাস অফ ছিল, তো আমরা আজকে লাইভে আসলাম। আপনাদের কয়েকটা ক্লাস বাকি আছে, এই ক্লাস প্লাস আপনাদেরকে আমি চিন্তা করেছি এর পাশাপাশি, হ্যাঁ মানে আমার চিন্তা ভাবনা আছে যে আপনাদেরকে এই ক্লাসগুলোর পাশাপাশি আরো কিছু এক্সট্রা ক্লাস দেওয়া হবে। সো ওই ক্লাসগুলো আমি একটু গ্যাপে গ্যাপে নিব, হ্যাঁ মাইন্ড করেন না প্লিজ। আপনাদের অ্যাজ ইউজুয়াল ক্লাসগুলো আমি নিয়ে দিচ্ছি কয়েকটা, প্লাস আপনাদেরকে আপনাদের যে টপিকের বাইরেও আরো কিছু ক্লাস থাকবে যেগুলো আমি আপনাদের গ্যাপে গ্যাপে নিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা আজকে ডিগ্রি চেঞ্জিং নিয়ে কথা বলবো। তো অনেকেই ডিগ্রি জিজ্ঞেস করলে বা ডিগ্রি বললেই প্রশ্ন করে ফেলে যে ভাই কি মাস্টার্স ডিগ্রি নাকি অনার্স নাকি পিএইচডি, কোন ডিগ্রি? বাবা এই ডিগ্রি বলতে মূলত আমরা যেটা বুঝি আর কি, সেটা হলো গুণের তারতম্য। হ্যাঁ, ডিগ্রি বলতে গুণের তারতম্য, দোষের তারতম্য বা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, অর্থাৎ ডিগ্রি বলতে মূলত অ্যাজেক্টিভ, হ্যাঁ অ্যাজেক্টিভের এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বও হয় আর কি। এটার তারতম্যটাই আমরা আজকে দেখতেছি ইনশাল্লাহ। সো আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আজকের ক্লাসের পরে ডিগ্রি চেঞ্জিং নিয়ে আপনার সমস্যা হবে না আশা করা যায়। দেখেন এই যে ডিগ্রি চেঞ্জিংটা, ডিগ্রিটা হয় মূলত কিন্তু অ্যাজেক্টিভের, অথবা ডিগ্রি চেঞ্জিংটা হয় মূলত অ্যাডভার্বের। তাহলে আপনি অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো পার্টস অফ স্পিচের ডিগ্রি চেঞ্জ করতে পারবেন। অ্যাজেক্টিভ অ্যাডভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের ডিগ্রি চেঞ্জ করতে আপনি পারবেন না। তাহলে ডিগ্রি হলো গিয়ে টোটাল 3 রকমের হয়, একটা হলো পজিটিভ ডিগ্রি, আর একটা কম্পারেটিভ ডিগ্রি, এরপরে যেটা সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমি জাস্ট মুখে বলতেছি, আপনি পরবর্তীতে প্রয়োজনে শুনে লিখে নেবেন, হ্যাঁ কাজে লাগবে কিন্তু। হ্যাঁ এই কথাগুলো সাধারণত বইগুলো বলে না, আমি মুখে বলতেছি, আমি লিখতেছি না। গলা প্রচন্ড ব্যথা, যত কম বলা যায় আর কি। তো বাবা দেখেন পজিটিভ ডিগ্রি বলতে কি বোঝায়? পজিটিভ ডিগ্রি বলতে গুণের তুলনা বোঝায়। আচ্ছা যাক আমি লিখে দিই, হ্যাঁ এটা হচ্ছে 2 এর মধ্যে তুলনা। এটার মধ্যে মানে আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব সেই ক্ষেত্রটা আমি বোঝাচ্ছি। পজিটিভ ডিগ্রি মানেই যে তুলনা তা কিন্তু না, হ্যাঁ আমি এখানে সাধারণত লিখে দিই, কারণ পরে আবার আপনারা বললেন যে মিয়া আপনি না কইছেন তুলনা, সবসময় তো তুলনা হয় না। সো আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন সাধারণত 2 এর মধ্যে তুলনা, আমরা 2 এর মধ্যে তুলনা করব, এক্ষেত্রে আমরা বলবো এই তুলনা হতে পারে সমান অথবা কম বেশি।
তবে তবে কে কম বা কে বেশি, কম বা বেশি, হ্যাঁ, তবে তবে তো লিখেছি একবার, কে কম বা কে বেশি তা উজ্জ্ব থাকবে। হ্যাঁ, তার মানে আমরা তুলনা করব দুজনের মধ্যে, এই তুলনাটা হয়তো সমান সমান হবে অথবা কেউ কম কেউ বেশি হবে, তবে কে কম কে বেশি তা আমরা বলবো না। যেমন ধরে নেন আমি বলতেছি আমি ততটাই লম্বা যতটা লম্বা রানা, তাহলে দেখেন এখানে আমি তুলনা করেছি আমার সাথে রানার এবং তুলনাটা হয়েছে সমান সমান। আবার আমি বলতে পারি এভাবে যে আমি ততটা লম্বা নয় যতটা লম্বা রানা। অবশ্য এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে কে কম কে বেশি সব তা বোঝা গেছে আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন উল্লেখ থাকবে না কে কম কে বেশি, জাস্ট সমান তুলনা থাকবে। আবার কম্পারেটিভ দিয়ে এটাও মূলত দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। এটা শুধু দুইয়ের মধ্যে বললে বিপদ আর কি। দুইয়ের মধ্যে, এই দুইয়ের মধ্যে মানে দুইজনই হইতে হবে এরকম না। ধরে নেন এক পক্ষে আছে একজন, আরেক পক্ষে আছে 999 জন, এই যে দুটো পক্ষ হয়েছে না, তাহলে দুইয়ের মধ্যে না বলে আমরা বলি দুটি পক্ষের মধ্যে, এইটা সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, দুটি পক্ষের মধ্যে কে কম বা কে বেশি সেই তুলনাটা করাটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পেয়ার করা। সুপারলেটিভ হলো দুইয়ের অধিকের মধ্যে তুলনা, এটা হবে কম্পেয়ার করা হবে, এই কম্পেয়ার থেকে কম্প্যারিজন আসছে। হ্যাঁ, এইটা হবে দুইয়ের অধিকের মধ্যে তুলনা। আসেন তাহলে আমরা এখন এটা ধাপে ধাপে দেখে নেই। আমরা এখন এটার একটু ধাপে ধাপে দেখে নেব। আচ্ছা, এইবার আপনাদেরকে একটু বলে নেই, আমরা ছোটবেলা থেকে যখন ডিগ্রি চেঞ্জ করেছি আমাদেরকে একটা অদ্ভুত তথ্য দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদেরকে কিছু আজীব তথ্য দেওয়া হয়েছে, যে তথ্যগুলো সব সময় কাজে লাগে নাই। আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমাদের কিছু কমেন্ট শো করছে না, এরকম তো আসলে কোনোদিন হয় না। এরকম আজকে কেন হচ্ছে? আমাদের কিছু কমেন্ট শোই করতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি মোবাইলে কমেন্ট দেখবো এক্ষেত্রে। দেখেন আমাদের অনেককেই বলা হয়েছে, একটা ধারণা দেওয়া হয়েছে, আজীব একটা ধারণা। ধারণাটা কি জানেন? ধারণাটা হচ্ছে গিয়ে যে যদি এক সিলেবল হয় তাহলে হচ্ছে কম্পারেটিভে গিয়ে ইআর এবং সুপারলেটিভে গিয়ে ইএসটি যোগ হয়, আর যদি একের অধিক সিলেবল হয় তাহলে মোর এবং মোস্ট হয়। ধারণাটা মোটামুটি ঠিক হলেও কমপ্লিটলি ঠিক না। যেমন দেখেন আমি এখানে লিখতেছি টল, স্মল, বিগ, এগুলো কিন্তু একবার উচ্চারণ করা যায়, টল, স্মল, বিগ। তা আপনি এখানে লিখছেন টলার, স্মলার, বিগার। এখানে আপনি লিখতেছেন টলেস্ট, স্মলেস্ট, বিগেস্ট। এই পর্যন্ত ঠিক আছে, তাই না? এবার দেখেন আমাদেরকে বলা হচ্ছে অনেককে যে একের অধিক হলে, যেমন বিউটিফুল, ফেমাস, একের অধিক হলে আমাদেরকে বলা হচ্ছে কম্পারেটিভে গিয়ে মোর অথবা লেস যুক্ত হয়, সুপারলেটিভে গিয়ে মোস্ট অথবা লিস্ট যুক্ত হয়, লেস্ট না কিন্তু লিস্ট। তাহলে দেখেন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অর্থের দিক থেকে চিন্তা করেন, সুন্দর, তার চেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। যেমন বড়, তার চেয়ে বড়, সবচেয়ে বড়। আর যদি লেস দিয়ে বলতেন তাহলে হতো বিউটিফুল, সুন্দরী বা সুন্দর, তার চেয়ে কম সুন্দর, সবচেয়ে কম সুন্দর। উপরের দিকে গেলে এটাকে বলা হয় অ্যাম্পলিফায়ার, আর যদি আমরা ডাউনের দিকে যাই, নিচের দিকে যাই, তাহলে এটাকে বলা হয় ডাউন টোনার। এবার দেখেন ফেমাস কয়টা অংশ আছে? দুটো অংশ আছে। তাহলে এখানে হচ্ছে মোর ফেমাস অথবা লেস ফেমাস, এখানে হচ্ছে মোস্ট ফেমাস অথবা লিস্ট ফেমাস। সুন তো একবারে উচ্চারিত হয়, সুন, সুনার, সুনেস্ট। এই যে আমাদের মনের মধ্যে যদি এখন বদ্ধমূল ধারণাটা এরকম হয়, কিরকম হয় যে ভাই মনে হয় একের অধিক থাকলেই, যেমন ফেমাস আছে, একের অধিক থাকলেই মনে হয় ইআর আর ইএসটি যোগ হয়, তারা একটু ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলাটা কোন জায়গায় দেখেন, আমি যদি এবার এখানে চলে আসি, দেখেন তো কি আছে,
ক্লেভার কয়বার উচ্চারণ হয়েছে? 2 বার। তাহলে এটার তো হওয়া উচিত ছিল মোর ক্লেভার, মোস্ট ক্লেভার, তা তো হলো না, হলো না তো এটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি ক্লেভারার, ক্লেভারেস্ট। একইভাবে দেখেন যে মেরি, মেরি কয়বার উচ্চারণ করছেন? 2 বারে। তাহলে মেরি, মোর মেরি, মোস্ট মেরি হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়ে গেছে মেরি, মেরিয়ার, মেরিয়েস্ট। তার মানে আমরা যে বিষয়টা বুঝলাম, আসলে দুটো সিলেবল থাকলে এই ঘটনাটা যে ঘটবেই এর কোনো গ্যারান্টি নাই। তবে আপনি মাথায় রাখতে পারেন 2 এর অধিক সিলেবল হলে এই জিনিসটা সবসময় প্রযোজ্য, কম্পারেটিভে মোর, সুপারলেটিভে গিয়ে মোস্ট। যেমন বিউটিফুল বলেছিলাম আমরা, বিউটিফুল 3টা আছে, তাই না? আমি যদি বলি রেসপন্সিবল, দেখেন ভাগ করেন তো কয়টা আছে? রেসপন্সিবল 4টা আছে, তাহলে এক্ষেত্রে মোর মোস্ট হবে। একইভাবে আমরা যদি বলি ইম্পর্ট্যান্ট, এই যে দেখেন 3টা আছে, হবে। ইম্পারেটিভ হবে। তার মানে বিষয়টা হচ্ছে গিয়ে আপনি যখন অ্যাডজেক্টিভের কোনো একটা অ্যাডজেক্টিভের 2 এর অধিক অংশ পাবেন, সেগুলোতে আপনি মোর এবং মোস্ট দিতে পারবেন। আবার ঝামেলা হচ্ছে কিছু জিনিস আছে, যেমন মাছ, এটা কম্পারেটিভ পুরো ডিফারেন্ট, মোর, সুপারলেটিভ হয়ে গেছে মোস্ট। যেমন ব্যাড, আমরা অনেকে বলি ওর্স, উচ্চারণ হচ্ছে ওয়ার্স, ওয়ার্স, হ্যাঁ। ব্রিটিশ স্টাইলে বলে ওয়াস, হ্যাঁ, মানে আরটা সাইলেন্ট রাখে আর কি। আর আমেরিকান তো বুঝতেই পারতেছেন, ওয়ার্স্ট, হ্যাঁ, এই যে ওয়ার্স, ওয়ার্স্ট। আমরা বাঙালি অনেকে বলি ব্যাড ওর্স, ওর্স্ট, আমি নিজেও অনেকবার বলেছি এইসব। তারপরে দেখেন গুড, গুড আর গুডেস্ট বলেন না, গুড, বেটার, বেস্ট। এখন বলতে পারেন ভাই আমি এই জায়গাটা কেমনে মনে রাখবো, আমি বুঝবো কেমনে? ভাই এখানে আপনার বোঝাবুঝির কিছু নাই, আপনার এই জায়গাটা মুখস্থ করতে হবে। এই লাইনে মুখস্থ না করলে কট, আর যদি মুখস্থ করতে পারেন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু থাকলে বলেন প্লিজ। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। স্যার বইতে তো ক্লেভারের 2টা ফর্ম দেয়া আছে ভাই, ক্লেভার, ক্লেভার আর ক্লেভারেস্ট, হ্যাঁ, ক্লেভার, ক্লেভার আর ক্লেভারেস্ট। স্যার গ্রুপে তো ক্লাসটা শেয়ার দেয়া নাই, মাশরাফি খান বলতেছে গ্রুপে ক্লাসটা শেয়ার দেয়া নাই, মানে কি? কোন গ্রুপে ক্লাসটা শেয়ার দেয়া নাই মাশরাফি ভাই, একটু বলেন তো, কোন গ্রুপে ক্লাসটা শেয়ার দেয়া নাই মাশরাফি ভাই? কমেন্ট করতে হবে। আপনি বলেন যে গ্রুপে ক্লাসটা শেয়ার দেয়া নাই, কোন গ্রুপে সেটা কমেন্ট করেন। ক্লাস তো শেয়ার দেয়া আছে, আমি তো দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে চলে আসি। আমি ধরে নিচ্ছি আপনার এতটুকু হয়ে গেছে। যদি এতটুকু কাভার থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা কাপায় দিতে পারবেন। আমি ধরে নিচ্ছি এখন আপনার ডিগ্রি চেঞ্জিং গুলো বুঝতে পারছেন, যে টল, থলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, বা বাকি যেগুলো আছে এগুলো আপনি বুঝতে পারছেন। এইবার আসেন, এইখানে দেখেন লেখা আছে সাম রুলস টু বি মেমোরাইজড। কিছু রুল আছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। এই জায়গাটা থেকে সাধারণত ছোট ছোট জবের এক্সামগুলোতে প্রশ্ন আসে, হ্যাঁ, ছোট ছোট জব এক্সামগুলোতে, যা দেখা গেছে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা এই জায়গা থেকে প্রশ্ন আসে। তা আপনি এখানে যেটা মাথায় রাখবেন, এবং একাডেমিক পরীক্ষা এগুলো কাজে লাগে, অ্যাজ বা সো অ্যাজ, খেয়াল করেন, অ্যাজ হতে পারে, সো অ্যাজ হতে পারে। এর মাঝখানে যদি গ্যাপ থাকে, মাঝখানে আপনি পজিটিভ ডিগ্রি লিখবেন, হ্যাঁ। পরের স্লাইডে এক্সাম্পল দেওয়া আছে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। যেমন ধরে নেন আমি বলতে পারি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। তাহলে এখানে কিন্তু দেখেন 2 এর মাঝখানে কম্পারেটিভ ডিগ্রি হলো, সরি, পজিটিভ ডিগ্রি হলো। অন্যদিকে দেখেন দেনের সামনে, অথবা উল্টা করে বলতে পারেন কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে। যেমন আমি এখানে বলতে পারি আই অ্যাম, আমি কিন্তু বলতে পারবো না আই এম টল দেন হি, আমাকে বলতে হবে আই এম টলার দেন হি। কেন? কারণ দেনের সামনে কম্পারেটিভ ডিগ্রি বসে। এবার আসেন, সাধারণত সুপারলেটিভ ডিগ্রি আপনি যখন পাবেন তার সামনে আপনাকে একটা দা লিখতে হবে। তাহলে আপনি কি বলতে পারেন, শি ইজ দ্য কিউটেস্ট গার্ল, শি ইজ দ্য কিউটেস্ট গার্ল। আমরা বলতে পারি ইন মাই ফ্রেন্ড লিস্ট। এত দূর গেলাম না, আমি এখানে শেষ করে দিলাম। এই যে দেখেন দা সুপারলেটিভের সামনে বসছে। এরপরে যেটা মাথায় রাখবেন, এটা মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ একটা রুল, সেটা হলো যদি কখনো কোনো সেন্টেন্সে 2টা কম্পারেটিভ ডিগ্রি পান, যদি 2টা কম্পারেটিভ ডিগ্রি পান, এক্ষেত্রে
দুটোর সামনেই আপনাকে দা লিখতে হবে। যদি দুইটা কম্পারেটিভ ডিগ্রি পান তাহলে আপনাকে দুইটার সামনেই দা লিখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যখন দা লিখে ফেলবেন তখন প্রথম অংশের বাংলা হবে যত, পরের অংশটার বাংলা হবে তত, অথবা বলতে পারেন প্রথম অংশের বাংলা হবে যতই, পরের অংশের বাংলা হবে ততই। ওকে, যেমন আপনি বলতে পারেন দ্য ক্লোজার দ্য বেটার। দেখবেন আপনারা ক্লোজার টুথপেস্টের প্যাকেটের গায়ে লেখা থাকে দ্য ক্লোজার দ্য বেটার, বাংলা হলো যত কাছে তত ভালো। অর্থাৎ ক্লোজার টুথপেস্ট দিয়ে দাঁত মাইজে আপনি কাছে যাবেন, এবার যত কাছে যাবেন তত ভালো হবে, তবে শর্ত হচ্ছে ক্লোজার টুথপেস্ট দিয়ে দাঁত মাইজে যাওয়া লাগবে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, বেশি কাছে যাওয়ার দরকার নাই। এই যে কাছে আসার গল্প, নোংরামির গল্প, এগুলো দেখার দরকার নাই, শেখার দরকার নাই। আপনার যেটা শেখা দরকার এটা পরবর্তীতে এমনি শিক্ষা নেবেন। তাহলে বিষয়টা আসতেছে দুইটা কম্পারেটিভ ডিগ্রি পেলে আমরা দুটোর আগেই দা লিখবো। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু দেন হবে না। এইখানে আর একটা মারাত্মক ঝাঁকা নাকা রুল আছে, সেটা হলো যখন অফ দ্য টু শব্দটা থাকবে, দেখেন এই ফ্রেজটা যখন থাকবে, অফ দ্য টু এই ফ্রেজটা যখন থাকবে, এর সামনে আপনাকে কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে। আর আমরা আজীবন জেনে আসছি কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, সুপারলেটিভের আগে দা বসে, কিন্তু এক্ষেত্রে এটা ব্যতিক্রম। এক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে কম্পারেটিভ ডিগ্রি যেটা, হ্যাঁ, তার আগে দা লিখতে হবে, আর অফ দ্য টু এর পরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল লিখতে হবে। তাহলে আমি লিখতেছি, দেখেন আমরা বলতে পারি যে রানা ইজ দ্য টলার। রানা ইজ দ্য টলার, এই দেখেন দা এর পরে কম্পারেটিভ ডিগ্রি বসছে, অফ দ্য টু বয়েজ। তাহলে বাংলাটা কি হয়ে গেল, দুইজন ছেলের মধ্যে রানা লম্বা। এই যে অফ দ্য টু এই ফ্রেজটার সামনে, হ্যাঁ, এই ফ্রেজটার সামনে আপনাকে কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে, তার সামনে লিখতে হবে দা। দেখেন এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আই থিঙ্ক এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই ইনশাল্লাহ। একটা স্ক্রিনশট নিয়ে নেন, ফর এক্সাম্পল দেয়া আছে, আমি আর এখানে দেখছি না। এইবার চলে আসতেছি, দেখেন এই যে এইখানে আমরা এখন কম্প্যারিজন অফ ডিগ্রি বা ডিগ্রি পরিবর্তনের রুলগুলো দেখব। তো আপনি যখন ডিগ্রি পরিবর্তন করতে চাইবেন বা ডিগ্রি পরিবর্তন করতে যাবেন, তখন আপনাকে কিছু রুল ফলো করতে হবে। শিমু সরকার বলতেছেন স্যার ওয়ান অফ দা কখন হবে? আমি যাচ্ছি বাবা, হ্যাঁ, ওয়ান অফ দা কখন হবে আমি যাচ্ছি, আমি সেখানে আপনাকে বলতেছি ওয়ান অফ দাটা কখন হবে। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি যতটুকু দেখালাম। এখন আপনারা এই যে নোট, যে দুটা নোট দেখতে পাচ্ছেন, এই দুইটা নোট একটু মুখস্থ করেন তো, দেখেন তো এই দুইটা নোট পারেন কিনা। যারা যারা পারেন তারা একটু লেখেন যে ডান পারি, যারা পারেন তারা একটু লেখেন যে হ্যাঁ পারি, কুইকলি আনসার করবেন। হ্যাঁ, যারা পারেন তারা একটু লেখেন যে পারি, কুইকলি আনসার করতে হবে। আমি জানি পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এই তো অনেকেই পারেন, থ্যাংক ইউ। আসলে এগুলো মানে ছোটবেলা থেকে অনেকবার পড়ছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিষয়টা একটু খেয়াল করবো আমরা, যত্ন সহকারে দেখেন। সেটা হলো নো আদার, এনি আদার। খেয়াল করেন কিন্তু, নো আদার, এনি আদার, জাস্ট এই দুটো মুখস্থ রাখলেও অনেকটা কাভার হয়ে যায়। নো আদার, এনি আদারের পরে যদি নাউন থাকে, সরি কমা হবে না, এবং এরপরে যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে দুইটাই আপনার সিঙ্গুলার লিখতে হবে। অন্যদিকে আপনি যদি নো আদার না পেয়ে অল আদার পান, মোস্ট আদার পান, ম্যানি আদার পান, কিংবা ফিউ আদার পান, ভ্যারি ফিউ পান, এরপরে নাউন এবং ভার্ব দুইটাই আপনাকে প্লুরাল লিখতে হবে। তবে ওয়ান অফ দা, এটা একটা খাটাস ভাই, এরপরে নাউন প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হয়। এই অংশটা আপনার যে কোনোভাবে হলেও মুখস্থ রাখতে হবে। এটা যাদের মুখস্থ নাই তারা এই জায়গাটাতে কট খায় যাবেন, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি ধরে নিচ্ছি এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। আসেন এবার ডিগ্রি চেঞ্জিং এর মজা নিব আমরা। হ্যাঁ, এখন আমরা ডিগ্রি চেঞ্জিং এর মজা নিব। তা আপনাদেরকে আমি আগে একটু বলি, ধরেন আমরা ডিগ্রি চেঞ্জ করতেছি। হ্যাঁ, আমরা একটা বাক্স একে ডিগ্রি চেঞ্জ করব।
ধরেন আমরা একটা ছক আঁকলাম, আমরা একটা ছক আঁকতেছি, ধরেন আমি যেই ছকের এই পাশে আমরা লিখতেছি পজিটিভ ডিগ্রি, আমরা পজিটিভ ডিগ্রিকে একটু জায়গা বেশি দিচ্ছি, আমরা মাঝে লিখতেছি কম্পারেটিভ ডিগ্রি, এরপর লিখবো আমরা সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা দেখেন এখানে একটু মাথায় রাখবেন আপনি, এখানে আপনাকে একটু মাথায় রাখতে হবে, ধরেন হ্যাঁ এটা একটা রুল লিখে দিচ্ছি আমি, যে আপনি একটা সেন্টেন্সে এরকম পেয়েছেন নো আদার, এটা ফিক্সড, হ্যাঁ এটা মুখস্থ করতে হবে স্ট্রাকচারটা, নো আদার এর ঠিক পরে থাকবে NP1, এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ 1, তবে কেউ যদি চায় বলতে পারে নাউন বা প্রোনাউন 1, প্রথম যে নাউন বা প্রোনাউন সেটা। এরপরে থাকবে 3টা ডট। অনেকে প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই এই 3 ডট কি জিনিস? ভাই এই 3 ডটটা হচ্ছে মূলত আমাদের একটা প্রেপোজিশনাল ফ্রেজ, অথবা বলতে পারেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো, যেটাকে আমরা প্রকাশ করব 3 ডট দিয়ে, যেটাকে আমরা 3টা ডট দিয়ে প্রকাশ করব। কেউ যদি আপনাকে প্রশ্ন করে ভাই 3 ডট কি, আপনি বলবেন 3 ডট চেনেন না? 3 ডট হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ। কি জিনিস এটা মাথায় রাখবো আমরা, এই যে 3 ডট, এই 3 ডট দিয়ে আমরা মূলত বুঝতেছি এমন কিছু যেটা শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে এটা প্রোনাউন দিয়ে শেষ হতে পারে, ঠিক আছে? এই যে এটাকে আমরা 3 ডট দিয়ে এক্সপ্রেস করব, প্রকাশ করব, খেয়াল করেন কিন্তু বললেন না বুঝলে আমারে। আচ্ছা যেমন ধরেন আমি লিখলাম অফ দ্য ওয়ার্ল্ড, এই যে অফ দ্য ওয়ার্ল্ডে দেখেন অফ হলো একটা প্রেপোজিশন, ওয়ার্ল্ড হলো একটা নাউন, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য 3 ডট মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2 নাম্বার আমি যদি বলি ইন আওয়ার ক্লাস, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। আমি এবার বলতে পারতাম অফ বাংলাদেশ, প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, এটাকে আমরা 3 ডট দিয়ে এক্সপ্রেস করব। কেমন? এবার আসেন স্যার আমরা যেটা বলছিলাম, আমরা নো আদার লেখার পরেই সাথে সাথে লিখবো NP1 মানে নাউন ফ্রেজ 1 বা নাউন ফ্রেজ 2, এর সাথে আমাদেরকে লিখতে হবে ভার্ব, এরপরে আপনি অ্যাজ লিখতে পারবেন অথবা সো লিখতে পারবেন, তারপরে আপনাকে POS অ্যাজ বা সো লিখতে পারবেন, এরপরে লিখতে পারবেন পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখে দিই, পজিটিভ ডিগ্রি দিয়ে লিখতে পারবেন। এরপরে আপনাকে লিখতে হবে আরেকটা অ্যাজ, তারপরে আপনি লিখবেন NP2 মানে দ্বিতীয় নাউন বা দ্বিতীয় প্রোনাউন বা নাউন ফ্রেজ 2। এটা হলো আমাদের পজিটিভের রুল। হ্যাঁ এটা হচ্ছে আমাদের পজিটিভের রুল। ধরেন আমি আপনাদের জন্য এখানে একটা রুল লিখে দেব, মানে রুল অনুযায়ী একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, নো আদার দিয়ে আমি একটা বাক্য লিখি। দেখেন আমি কিন্তু এখানে লিখতে পারি যে নো আদার বয়, এই যে দেখেন নো আদারের ঠিক পরে NP1 একটা নাউন আমি লিখে ফেলছি, এরপরে 3 ডট। তো বাবা আমি কিন্তু একটু আগে বলেছিলাম 3 ডট মানে কি জিনিস, আমরা বললাম 3 ডট মানে এমন একটা ফ্রেজ যেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ বলা যায়, শুরু হবে প্রেপোজিশন দিয়ে শেষ হবে নাউন বা প্রোনাউন দিয়ে। তাহলে আমি বলতে পারি নো আদার বয় ইন মাই ক্লাস, এই যে দেখেন ইন মাই ক্লাস, এটাকে কিন্তু আমি বলতে পারি এটা 3 ডট, শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে নাউন দিয়ে। এবার আমাকে একটা ভার্ব নিতে হবে, এই যে আমি ভার্ব লিখে ফেললাম ইজ, তারপরে আমার অ্যাজ বা সো লিখতে হবে, আমি যে কোনো একটা লিখতে পারি, আমি লিখলাম অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি লিখতে হবে, এবার আমি লিখলাম ট্যালেন্টেড, ট্যালেন্টেড অর ট্যালেন্টেড। হ্যাঁ এরপর আমাকে আরেকটা অ্যাজ লিখতে হবে, দ্বিতীয় অ্যাজ, এই যে লিখলাম অ্যাজ। এবার আমরা একটা নাউন প্রোনাউন 2 লিখবো, ধরুন আমি এখানে লিখলাম রাকিব। তাহলে আমরা কি পেলাম,
নো আদার বয় ইন মাই ক্লাস, আমার ক্লাসের কোনো ছেলেই ইজ অ্যাজ ট্যালেন্টেড, ততটা ট্যালেন্টেড বা মেধাবী নয় অ্যাজ রাকিব, যতটা মেধাবী রাকিব। তাহলে দেখেন তো এই যে বয় হইতেছে আমার এই জায়গাটাতে NP1, আর সেকেন্ড অ্যাজ এর পরে যেটা থাকে সেটা হলো আমার জন্য NP2। এখন আপনারা আমরা যেটা মাথায় রাখতে হবে, আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে যাব তখন আমাদেরকে NP2টা আগে লিখতে হবে, এরপরে লিখতে হবে ভার্ব, এরপরে আমরা লিখে ফেলবো কম্পারেটিভ ডিগ্রি। আমি এটাকে COMPটা এটা আরেকটা কালার ব্যবহার করলাম, কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আমাকে লিখতে হবে দেন, এই জায়গাটা আমি লিখতে পারি দেন এনি অথবা দেন অল, যে কোনো একটা লেখা যায়, দেন এনি আদার অথবা দেন অল আদার। এইবার আমার NP1 এই দেখেন পজিটিভের সামনে ছিল, আমি এবার এখানে পেছনে লিখবো, আর NP1 এর সাথে যে 3 ডট ছিল সেটা আমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। আর আমি যখন সুপারলেটিভ করতে যাব তখন আমি আগে লিখবো NP2, তারপরে এখানে লিখবো ভার্ব, এরপরে আমাকে এই জায়গাটাতে লিখতে হবে দা, তারপরে আমার সুপারলেটিভ ডিগ্রি, এরপরে আমি লিখবো NP1, আর NP1 এর সাথে সবসময় লেজ হিসেবে 3 ডট থাকবে। আচ্ছা, এখন অনেকে বলতে পারে ভাই NP1 NP2 এর বিষয়টা তো আসলে এখনো ক্লিয়ার হলো না, এই আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে নাউনটা প্রথমে থাকবে, যেমন দেখেন এখানে আছে বয়, তাহলে বয় হলো আমাদের জন্য NP1, যেটা পরে থাকবে যেমন রাকিব, এই রাকিবটা হচ্ছে আমাদের জন্য NP2। আমরা যখনই পজিটিভ থেকে অন্য কোনো ডিগ্রিতে যাব অথবা অন্য কোনো ডিগ্রি থেকে পজিটিভে আসবো তখন তাদের এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন রাকিব পরে ছিল, আমরা এবার এই জায়গাটাতে রাকিবকে লিখবো আগে, বয়কে লিখবো পরে, অর্থাৎ দেখেন NP1 পেছনে চলে গেছে, NP2 সামনে চলে আসছে। সিমিলারলি এখানেও কিন্তু তাই, এই যে আমরা রাকিবরা আগে লিখলাম, বয়কে আমরা পেছনে লিখলাম, মানে NP1 পরে চলে আসছে, NP2 আগে চলে গেছে। তার মানে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করলে তাদের অবস্থানের পরিবর্তন হয়, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ করলে কখনোই তাদের অবস্থানের পরিবর্তন হবে না। তাহলে এবার আপনারা এটা দেখে দেখে আমাকে বলেন তো আমি ডিগ্রিটা চেঞ্জ করলে কি লিখবো এখানে, ঠিক আছে। আপনারা একটু বলার চেষ্টা করেন তো আমি এখানে কি লিখবো। তো আমাকে প্রথমে লিখতে হবে NP2, NP2 কে বাবা, রাকিব, এই যে আমি লিখলাম রাকিব। এবার আমার ভার্ব লিখতে হবে, তো রাকিব অনুযায়ী এখানে ইজ দেয়া ছিল, আমার এখানে ইজে লিখতে হচ্ছে রাকিব ইজ। এবার কম্পারেটিভ ডিগ্রি এখানে ছিল ট্যালেন্টেড, তা আমরা জানি ট্যালেন্টেড দুইয়ের অধিক হলেই মোর এবং মোস্ট আসবে, তাহলে ট্যালেন্টেড, এই যে এখানে আসতেছে মোর ট্যালেন্টেড, তাহলে রাকিব ইজ মোর ট্যালেন্টেড। এবার আমরা দেন লিখবো, এই যে আমি লিখলাম দেন। এবার আপনি চাইলে এনি আদারও লিখতে পারেন, অল আদারও লিখতে পারেন, তবে ঘটনা হচ্ছে গিয়ে আপনাদের মনে আছে না, যদি এনি আদার লেখেন তাহলে এরপরের নাউনটা সিঙ্গুলার হবে, আর যদি অল আদার লিখে ফেলেন তখন নাউনটা আবার প্লুরাল হয়ে যাবে। এই হলো কি এখানে পার্থক্য। তাহলে আমি এখানে এনি আদারই লিখতেছি, দেন এনি আদার, এনি আদারের পরে নাউন সিঙ্গুলার হয়, তাহলে বয়টারে আমি এখানে আনতেছি বয়, আর বয়ের সাথে কি ছিল ইন মাই ক্লাস, ইন মাই ক্লাস। এই দেখেন বাক্য কিন্তু কমপ্লিট, আল্লাহর রহমতে আপনার ডিগ্রি চেঞ্জিং হয়ে গেল। এবার এই যে রাকিব হয়ে গেছে NP2, আর এই যে দেখেন বয় হয়ে গেল আমার NP1। বাক্যটার বাংলা অর্থ খেয়াল করেন, আমরা পজিটিভে বলেছিলাম যে কোনো ছেলেই ততটা মেধাবী নয় যতটা মেধাবী রাকিব, আর এখানে বলতেছে রাকিব অন্য যে কোনো ছেলের চেয়ে মেধাবী, একই কথা একটু ঘুরায় বললাম। এবার আসেন আমরা এটাকে একটু সুপারলেটিভে কনভার্ট করে দেই, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে NP2, তাহলে আমি লিখে ফেলি রাকিব। এবার ভার্ব লিখবো আমরা, তাহলে রাকিব অনুযায়ী কি আসে ইজ। এবার আমাদেরকে কি লিখতে হবে দা। এবার সুপারলেটিভ, সুপারলেটিভটা কি, সুপারলেটিভ হলো ট্যালেন্টেড ছিল, তাহলে মোর হবে না, এবার হবে মোস্ট ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড। এবার আমাদের লাগবে NP1, তাহলে আমরা লিখবো বয় ইন মাই ক্লাস। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আমি যতটুকু শিখালাম বা যতটুকু আলোচনা করলাম এতটুকু বুঝতে পেরেছেন কি না আমাকে একটু কুইকলি কমেন্ট করে জানান। আমি যতটুকু বলেছি এতটুকু বুঝতে পেরেছেন কিনা কুইকলি কমেন্ট করবেন, দেখি কে ফার্স্ট হতে পারেন অন্তত কমেন্টের দিক থেকে। জসিম ভাই বলছেন আসসালামু আলাইকুম, মাত্র জয়েন করলাম, সমস্যা নাই ভাই।
রাকিব ইজ আ বয়, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন ভাই প্লিজ, আল্লাহর দোহাই লাগে। পোলাপান আজকে বহুত ফাঁকিবাজ হয়ে গেছে, কথাই বলতে চায় না। এই তো ধন্যবাদ। রাহিমা খাতুন লিখছেন আলহামদুলিল্লাহ বুঝেছি, জাযাকাল্লাহ, ধন্যবাদ। সব ভালোবাসা, সব দোয়া আমাদের রাহিমা খাতুনের জন্য। বাকিরা ফাঁকিবাজ, কমেন্ট করেন নাই। ফারজানা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো পল্লী বালক, আপনারে 100 বার থ্যাংক ইউ। তাহলে আসেন এবার আমি আপনাদেরকে একটা পজিটিভ দিব, আপনারা এই পজিটিভটা থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবেন। তাহলে আমি একটা বাক্য লিখি, ধরেন আমি লিখলাম নো আদার মেটাল in the world is as useful as iron. কুইকলি আপনারা এই প্রশ্নের উত্তরটা লিখে দেবেন, সময় হচ্ছে 2 মিনিট। কুইকলি আপনারা এই প্রশ্নের উত্তরটা লিখে দেবেন, সময় হচ্ছে 2 মিনিট। আপনারা 2 মিনিটের মধ্যে এই প্রশ্নের উত্তরটা লিখে দেবেন। হারি আপ। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন, কুইকলি এই প্রশ্নের উত্তরটা লিখে দেবেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন কুইকলি লেখেন। হ্যাঁ, জুয়েল ভাই কই গেলেন? জুয়েল ভাই আপনি তো পারেন মাশাআল্লাহ, লেখেন। জুয়েল ভাই মানে স্টুডেন্টের বাসায়। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারাও লিখতেছেন, আসেন আমিও একটু লিখি। এই মারুফ হাসান ভাই কনে ছিলেন দাদা? আচ্ছা ধন্যবাদ, এই যে অনেকে লিখে ফেলছেন। তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, কোনটা NP1 কোনটা NP2। নো আদারের পরে সবসময় NP1 থাকে, এই যে এটা হলো NP1। আর সেকেন্ড আজের পরে সবসময় NP2 থাকে। সেকেন্ড আজ কোথায়? এই যে আয়রন, তাহলে এটা হচ্ছে NP2। আর 2 আজের মাঝখানে হচ্ছে থাকে পজিটিভ ডিগ্রি, তাহলে ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। আর 3 ডট কোন জায়গায় আছে দেখেন, ইন দ্য ওয়ার্ল্ড, এটা হলো 3 ডট। আর ভার তো আমরা ইউজ পেয়েছি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে NP2 লেখা। তাহলে আমি লিখবো আগে আয়রন। কি করলাম এটা? তাহলে আমি আগে লিখবো আয়রন, এই যে আমি লিখে ফেলছি আয়রন ইজ, ভার্ব লেখা শেষ। এবার কম্পারেটিভ ডিগ্রি, ইউজফুলের কম্পারেটিভ ডিগ্রি কি? মোর ইউজফুল। এরপর কি লিখবো? দেন, এই যে আমি লিখলাম দেন। এবার আমার কি লিখতে হবে? অ্যানি আদার অথবা অল আদার। আমি এখানে অ্যানি আদারই লিখলাম, দেন অ্যানি আদার। এবার আমার লিখতে হবে কি বাবা? NP1। NP1 কি ছিল? মেটাল, সাথে ছিল লেজ হিসাবে ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা লিখবো মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। ডান। সুপারলেটিভ তো আরো সহজ। স্যার হসপিটালে ছিলাম। মারুফ ভাই, আল্লাহ আপনাদের সুস্থ করুক। সাইদুর রহমান ভাই, রাহিমা, ফয়েজ ভাই, মাশরাফি ভাই, আফতাবুজ্জামান ভাই, রহিমা খাতুন, জুয়েল ভাই, ও বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, ফারজানা, ফয়েজ ভাই, সবাই লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপারলেটিভ করলে কি হবে? প্রথমে আমরা NP2 লিখবো, এই যে অ্যাজ ইউজুয়ালি। তাহলে আমাদেরকে লিখতে হচ্ছে আয়রন ইজ, এবার সুপারলেটিভের জন্য আমাদেরকে আনতে হবে দা। এরপর আমরা লিখলাম মোস্ট ইউজফুল, ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। এই তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝে ফেলছেন। সো আমি মনে করি আমার আর এই রুলটা নিয়ে অন্তত আপনাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। এটা আপনারা নিজেরাই কাভার করতে পারবেন, নিজেরাই শেষ করতে পারবেন। ওকে, তাহলে আসেন, এই যে আপনাদেরকে আমি যা বলেছি মূলত আমি সেই রুলটাই এখানে লিখে রেখেছি। দেখেন আমি এতক্ষণ যা পেঁচাল পারছি না ভাই, সেই রুলটাই এখানে লেখা। দেখেন এই যে নো আদার, NP1 ডট ডট ডট, হা 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 হা,
এটা কোনো কথা? এইখানে আমি এই 3 ডটের জায়গায় অনেকগুলো ডট চলে আসছে, ভার্ব লিখতে গেছি ভুইলা। তাহলে এই সাথে কিন্তু একটা ভার্ব থাকবে, হ্যাঁ, ভার্ব প্লাস অ্যাজ, তারপরে সো, তারপরে পজিটিভ, তারপরে অ্যাজ। এই স্ট্রাকচারটা চাইলে আপনি তুলে নিতে পারেন, আর আমাদের তো এটা তোলা আছেই। হ্যাঁ, এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা আপনাদের হোমওয়ার্ক, যে ফেসবুক ইজ মোর পপুলার দ্যান এনি আদার। তাহলে আপনাদের কাজ হচ্ছে এটার একবার পজিটিভ বানাবেন, এরপর এটার একবার সুপারলেটিভ বানাবেন। আমার দৃঢ় বিশ্বাস এটা আপনার খুব বেশি কষ্ট হবে না, পারবেন। আচ্ছা দেখেন তো এটাকে পজিটিভ বানাতে পারেন কিনা, একটু ট্রাই করেন তো, পজিটিভ বানানো যায় কিনা। একটু ট্রাই করেন, দেখেন এটাকে পজিটিভ বানাতে পারেন কিনা, কুইকলি বাবা। এই তো মাশাআল্লাহ। জুয়েল ভাই জিজ্ঞেস করতে, স্যার 3 ডট অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ? না ভাই, অ্যাডজেক্টিভ ক্লজ কম্পালসরি না। যেমন দেখেন নো আদার বয় ইন মাই ক্লাস, আমি এতটুকু বাদ দিতে পারতাম, আমি বলতে পারতাম নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রানা। তবে এটা কম্পালসরি কেন ভাই? দেখেন জুয়েল ভাই, আমি যদি বলি কোনো ছেলেই ততটা লম্বা নয় যতটা লম্বা রানা, তাহলে পৃথিবীর সব ছেলের সাথে কিন্তু রানার তুলনা হয়ে গেল। আমি এটাকে স্পেসিফিক একটা জায়গায় নিয়ে আসি। আইনা কি বললাম? যে আমার ক্লাসের। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যদি এই জায়গাটাতে চলে আসি, এই যে ফেসবুক হচ্ছে আমাদের জন্য NP2, এনি আদারের পরে সোশ্যাল মিডিয়াম, তাই না? তাহলে আমরা জানি, দেখেন এই যে এনি আদারের পরে যেটা থাকে সেটাই হচ্ছে NP1। তাহলে এই যে যেটা চলে আসছে সোশ্যাল মিডিয়াম, এতটুকু হচ্ছে আমাদের ফ্রেজ হিসাবে NP1। তাহলে আসেন আমরা এবার এটারে সামনে নিয়ে আসি, তাহলে হবে এটা নো আদার সোশ্যাল মিডিয়াম। এখন অনেকে বলবে স্যার সোশ্যাল মিডিয়া, হয়তো মিডিয়াম কেন লিখছেন ভাই? নো আদারের পরে সিঙ্গুলার বসে, মিডিয়াম শব্দটা হচ্ছে সিঙ্গুলার, আর মিডিয়া শব্দটা হলো প্লুরাল। আপনাদের সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আমার একটা লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ওই ক্লাসটা আমি আপনাদের সাথে জুমে নেব, ওই ক্লাসটা জুমে নেব। তাহলে দেখেন নো আদার সোশ্যাল মিডিয়াম, এবার আমার ভার্ব লিখতে হবে ইজ অ্যাজ পপুলার অ্যাজ, ও মাই গড, মিডিয়ামের সাথে ইন দ্য ওয়ার্ল্ড ছিল কিন্তু, দেখেন নো আদার সোশ্যাল মিডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ, চাইলে অ্যাজ না লিখে এখানে সো লিখতে পারতেন, কারণ নেগেটিভ সেন্টেন্স, অ্যাজ অলসো পপুলার অ্যাজ ফেসবুক। ডান, দেখেন হয়ে গেছে ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ফারজানা লিখছেন, সাইদুর রহমান ভাই লিখছেন, জুয়েল ভাই লিখছেন, মাশরাফি খান লিখছেন, রাহিমা খাতুনও লিখছেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝে ফেলেছি ইনশাল্লাহ। এবার আসেন আমরা এই রুলটার উপরেই আরেকটা রুল লিখবো আমরা। এবার আমরা নো আদার লিখবো না, ঠিক আছে? এবার আমরা আর দেন এনি আদার লিখবো না, এবার আমরা আর শুধু দা লিখবো না। এখন রুলটা হয়ে যাবে এরকম, যদি এখানে নো আদার না থেকে ভ্যারি ফিউ থাকে, আমরা একটু আগে জেনে আসছি ফিউ মানে হচ্ছে কিছু বা অল্প পরিমাণ, তবে কিছু। এটা যেহেতু প্লুরাল, এরপরের ভার্বটাও প্লুরাল হয়। এবং দেখেন যেহেতু এখানে প্লুরাল পেয়েছিলেন, এখন আপনি আর দেন এনি আদার লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে হয় দেন মোস্ট আদার, অথবা দেন মেনি আদার, অথবা দেন ফিউ আদার। তার মানে দেখেন এইখানে নো আদারের জায়গায় ভ্যারি ফিউ লিখছি, এইখানে আমরা দেন এনি আদারের জায়গায় দেন মেনি আদার, মোস্ট আদার, ফিউ আদার কিছু একটা লিখতে পারবো। আর এই জায়গাটাতে ছিল দা, তবে এখন হবে ওয়ান অফ দা। তাহলে আসেন আমরা এবার এটার একটু প্র্যাকটিক্যালি প্রয়োগ করি। তাহলে এখানে ছিল নো আদার বয়, এইখানে ছিল ইজ, এখানে ছিল দেন এনি আদার, এখানে ছিল শুধু দা। তাহলে আসেন এইটারে আমরা এখন একটু চেঞ্জ করে দেখি, আমরা চেঞ্জ করতে পারি কিনা। তাহলে এখানে ছিল নো আদার বয়, আমাদেরকে এই জায়গাটাতে লিখতে হবে ভ্যারি ফিউ বয়েজ। আমরা জানি নো আদারের পরে নাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এখন তো ভ্যারি ফিউ চলে আসছে, সো আমার এখানে লিখতে হবে আর, দেখছেন যে আর চলে আসছে। এবার দেখেন যখন আমরা ভ্যারি ফিউ পাবো তখন আমাদেরকে এখানে দেন মেনি আদার, মোস্ট আদার, ফিউ আদার লিখতে হবে।
তো দেন আমি ধরে নেন এই জায়গাটাতে লিখলাম ম্যানি আদার, চাইলে আপনি মোস্ট আদার লিখতে পারেন। এই মোস্ট আদারের পরে বা ম্যানি আদারের পরে নাউন আবার প্লুরাল হয়ে যায়। রাকিবের পরে আবার আর লিখেন না, রাকিব তো সিঙ্গুলার। এই জায়গাটাতে দেখেন আমি এইখানে অবশ্যই ওয়ান অফ দা লিখব, তবে ওয়ান অফ দার পরের নাউনটা আবার প্লুরাল হয়। সো এই হলো গিয়ে ঘটনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন আপনারা যতটুকুই বুঝেছেন ততটুকু অনুযায়ী আমি এখন আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিব। আপনারা আমি দিব সুপারলেটিভ, আপনাদের কাজ হবে এই সুপারলেটিভটাকে পজিটিভ এবং কম্পারেটিভ বানিয়ে দেয়া। ঠিক আছে, আপনাদের কাজ হবে সুপারলেটিভটাকে পজিটিভ এবং কম্পারেটিভ বানিয়ে দেয়া। তাহলে এবার আমি একটু এইখান থেকে শুরু করি। এবার আমি দিচ্ছি সুপারলেটিভ। হ্যাঁ, ধরেন আমি লিখলাম লিখলাম ডায়মন্ড, যার সাথে বাক্য লিখলাম আর কি। আচ্ছা ডায়মন্ড না লিখি, পদ্মা লিখলাম ধরে নেন। হ্যাঁ, পদ্মা তো একটা নদীর নাম, এটা লিখলে দা লিখতে হয়, তাহলে আমাদের লিখতে হবে দা। আর পদ্মা লিখতে গিয়ে দেখেন এখানে একটা বিশেষ ঘটনাটা ব্রিটিশরা করছে। তারা দেখছে যে আমরা যখন এই যে পদ্মা লিখতে গিয়ে দয়ের সাথে ম লিখি, তারা দয়ের জন্য এই যে নিয়েছে ডি, আর ময়ের জন্য নিয়েছে এ। তবে বাঙালিরা যদি এই নামকরণ করতো তাহলে কিন্তু তারা এই যে এইভাবে বলতো PODDA অথবা PADDA, এভাবে লিখতো, অথবা এইভাবে লিখতো অনেকে PADYA। তবে পদ্মা লিখতে গিয়ে ব্রিটিশরা যে দয়ের সাথে ম দেখার কারণে তারা এই কাজটা করছে আর কি। আমরা লিখলাম দা পদ্মা is one of the longest rivers in Bangladesh. Now it's your turn to change this superlative degree into positive and comparative. এবার আপনারা এটাকে পজিটিভ এবং কম্পারেটিভে টার্ন করবেন, হ্যাঁ, পরিণত করবেন। কুইকলি করতে হবে। সাকিব সোহাগ ভাই বলতেছেন স্যার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে ডিসকাউন্টের সুবিধা যাচ্ছে। সাকিব ভাই আমার ইনবক্সে একটা নক দিয়েন। কুইকলি করতে হবে, হ্যাঁ, আমি জানি পারবেন ইনশাল্লাহ। কুইকলি করেন তো পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই পারবেন ইনশাল্লাহ, আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। এটা চমৎকার হচ্ছে, ট্রাই করেন। মাশাআল্লাহ, দেখছেন আপনারা আসলে পারেন আল্লাহর রহমতে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে ভাই। এই যে যেহেতু রুলটা বুঝে ফেলেছেন না, এখন যদি টুকটাক প্র্যাকটিস করেন আপনারা আর দুনিয়ার কেউ ইনশাআল্লাহ আটকাইতে পারবে না। চমৎকার। তাহলে আমাদের যেই কাজটা, এটা কয়েকটা প্র্যাকটিস করলে আপনি আর আটকাবেন না ভাই। হ্যাঁ, পদ্মা হচ্ছে আমাদের জন্য NP2, আর এই যে দেখেন সুপারলেটিভের পরেই কিন্তু NP1 থাকে, তাহলে রিভার্স হচ্ছে আমাদের জন্য NP1, আর এই যে ইন বাংলাদেশ যেটা, এটা হচ্ছে ডট 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 মানে 3 ডট। তাহলে আসেন আজকে এর একদিন আমাদের যতদিন লাগে আমরা এটারে আনসার করে ফেলি। তাহলে আমরা বলবো এখানেও তো NP2টা আগে আসবে। দা পদ্মা is
এখানে আবার মোর লঙ্গার লিখেন না, মোর লঙ্গার লিখেন না বা মোর লং লিখেন না, লংগেস্ট থেকে আসছে লঙ্গার দেন many other, most other, few other, যেটা খুশি দেন, most other rivers in বাংলাদেশ। তাহলে এই জায়গাটাতে আমি কি লিখবো, আমার এখানে লিখতে হবে ভেরি ফিউ, আমরা লিখে ফেলতেছি ভেরি ফিউ, এরপরে NP1 চলে আসছে রিভার্স, তারপরে ইন বাংলাদেশ ইজ লিখছেন, তো এখানে কট খাইছেন কারণ ভেরি ফিউ আছে, এখানে হবে আর as long as the পদ্মা। ইনশাল্লাহ এই পর্যন্ত আমার মনে হয় না আপনাকে আর কেউ কখনো আটকাইতে পারবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা এটা পারবেন, এটা কভার হয়ে গেছে ইনশাল্লাহ। এইবার দেখেন, তাহলে আমরা যে বিষয়টা শিখলাম মূলত সেটা হচ্ছে মানে অনেক কথায় না বলে এইভাবে বলতে পারি আর কি, যে অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা কোষ, কথা আছে না একটা, এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা এইভাবে মনে রাখতে পারি যে যখন হবে নো আদার, তখন আমরা এখানে লিখব দেন অ্যানি অথবা অল আদার, আর এই জায়গাটাতে আমরা লিখব দা। আর যখন নো আদারের জায়গায় আসতেছে ভেরি ফিউ, আমরা তখন মনে রাখবো এই দেন তো ঠিকই থাকবে, এই আদারটা তো ঠিকই থাকবে, গিটুটা লাগাবে কিটা, হয় এখানে মোস্ট আদার হবে, অথবা এখানে ম্যানি আদার হবে, অথবা এখানে ফিউ আদার হবে। আর এখানে ছিল দা, আপনি কি লিখবেন, ওয়ান অফ দা। আশা করি এতটুকুর মধ্যে আপনাদের কারো আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে? আর্থিক সমস্যা ছাড়া কোনো সমস্যা থাকলে আমারে বলে ফেলবেন, আমি তো আছি। এইবার দেখেন, এই দুটো রুলের বাহিরে আরেকটা রুল আছে, মানে আর একটা না, আমরা বলবো আর দুটো রুল আছে। সেটা হলো এই যে আমরা এই পাশে লিখে দিচ্ছি, হ্যাঁ, আমরা এই মামুর ব্যাটার একটু এই পাশে টেনে নিয়ে আসি, দেখছেন স্মার্ট বোর্ডের কত সুবিধা। আচ্ছা, আর বলেন না স্যার তো স্মার্ট বোর্ডের অ্যাড দেয়া শুরু করলেন, না, সুযোগ থাকলে বাসায় কিনে নিয়েন, কিছু করতে না পারলে অন্তত বাসায় 8K তে মুভি দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আসেন এইবার আমরা একটু দেখতেছি, যদি এরকম হয় যে পজিটিভ ডিগ্রি, যদি এরকম হয় কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এবং যদি এরকম হয় যে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা যেটা করতেছি এর কোনো সুপারলেটিভ ডিগ্রি জীবনে হবেই না। প্রশ্ন করতে পারেন ভাই কেন হবে না? কারণ সুপারলেটিভ কখনো দুইজনের মধ্যে হয় না, মিনিমাম 2 এর অধিক না হলে সুপারলেটিভ হয় না, ঠিক আছে? তো এখন আমরা যে রুলটাতে যাচ্ছি মনোযোগ সহকারে দেখেন, যদি এরকম থাকে, দেখেন এর আগে আমরা যে দুটো রুল দেখলাম, আমরা দেখছি পজিটিভে হয় নো আদার হবে অথবা ভেরি ফিউ হবে। এখন আমরা পজিটিভ ডিগ্রি করব ঠিকই, কিন্তু সেখানে নো আদার ভেরি ফিউ কিছু থাকবে না, সরাসরি NP1 চলে আসবে। যদি এরকম থাকে NP1 প্লাস ভার্ব, এরপরে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, এরপরে আরেকটা অ্যাজ, তারপরে যদি থাকে NP2। দেখেন আমরা বুঝতেই পারতেছি এখানে কোনো নট নাই, তার মানে এই সেন্টেন্সটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি এরকম পান তাহলে ভাই এটা দুনিয়ার সবচেয়ে সহজ ডিগ্রি চেঞ্জিং, আপনি এটাকে জাস্ট NP1 এর জায়গায় NP2, NP2 এর জায়গায় NP1 নেবেন আর সেন্টেন্সটাকে নেগেটিভ বানায় দিবেন। তাহলে এটা হবে এরকম NP2 ডট 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 নট ডট 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 প্লাস এরপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে আপনি লিখবেন দেন প্লাস লিখতে হবে NP1। তাহলে আসিল কি ভাই, এটা আসিল অ্যাফার্মেটিভ, এটারে কি বানালাইছি, এটারে নেগেটিভ বানাই ফেলাইছি। হ্যাঁ, এই মেতেছে গিয়ে ঘটনা, এটা আপনি বলতে পারেন যে এটা ব্যতিক্রম রুল, এটা আপনি বলতে পারেন যে এটা হলো ব্যতিক্রম রুলের দিক থেকে 1 নাম্বার। আমরা একটু পরে দেখব ব্যতিক্রম রুল নাম্বার 2। এদিকে টানলেই ওই একটা স্লাইড চলে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, স্লাইড তো আসে না, মানে বিভিন্ন নোটিফিকেশন চলে আসে।
এবার দেখেন যদি আমাদের ঘটনাটা এখানে অ্যাফার্মেটিভ হয়েছে পরেরটা নেগেটিভ বানাইছি, এবার উল্টাটা যদি এটা নেগেটিভ হয় ধরে নেন থাকলো np1 ডট 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 নট ডট 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 এরপরে সো নেগেটিভ সেন্টেন্সে সো লেখা যায় অ্যাজও লেখা যায়, তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনোই সো লেখা যাবে না। আপনি চাইলে এখানে অ্যাজও লিখতে পারেন, তারপরে যদি লেখেন পজিটিভ ডিগ্রি, তারপরে লিখলেন আরেকটা অ্যাজ, এরপরে ধরে নেন আছে np1। দেখেন এখানে যেহেতু নট চলে আসছে তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটা যদি নো আদার ভেরিফিউ ছাড়া নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা এটারে অ্যাফার্মেটিভ বানায় ফেলাবো। কেমনে অ্যাফার্মেটিভ বানায় ফেলবো আসেন দেখি। তাহলে আমরা ওই যে বরাবরের মতো np2 লিখব, ভার্ব লিখব, দেন কম্পারেটিভ ডিগ্রি লিখব, এরপর আমরা এখানে দেন লিখব, দেন np1 লিখব। আসেন আমরা একটু মিলায় দেখি। হ্যাঁ আসেন আমরা একটু মিলায় দেখি যে আমি এখানে আপনাদের জন্য এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলস এখানেও লিখতেছি এক্সাম্পলস। সুপারলেটিভ হবে না, কেন হবে না? কারণ দুইয়ের মধ্যে জীবনে সুপারলেটিভ হয়ই না। কেমনে হবে? সম্ভব না তো। তাহলে আমরা যদি এইভাবে লিখতাম যে রূপা ইজ অ্যাজ টল অ্যাজ আই, এখন বলতে পারতেন স্যার মি লেখা যাবে না? না লেখা যাবে না, কারণ একটা নিয়ম আছে। নিয়মটা হলো এটা আমি আপনাদের সাথে প্যারালালিজমে আলোচনা করেছি, এখানে আমি বলতে চাইতেছি না, সেটা আপনাদের সাথে এর আগে আলোচনা করা হয়েছে। অ্যান্ড, বাট, অর, দেন, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, ডট ডট ডট, কমা, ডট ডট ডট, অ্যান্ড, ডট ডট ডট, এরপরে আরো বলেছি যে নট অনলি বাট অলসো। আমরা বলেছিলাম এদের আগে যা এদের পরে তা, এদের আগে যদি থাকে ভার্বের 1 নাম্বার ফর্ম, এদের পরে হয় ভার্বের 1 নাম্বার ফর্ম। এদের আগে যদি থাকে কম্পারেটিভ ডিগ্রি তাহলে এদের পরেও হয় কম্পারেটিভ ডিগ্রি। এদের আগে যদি থাকে সুপারলেটিভ ডিগ্রি এগুলোর পরে হইব সুপারলেটিভ ডিগ্রি। এদের আগে যদি থাকে পজিটিভ ডিগ্রি তাহলে পরেও হবে পজিটিভ ডিগ্রি। এদের আগে যদি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে, এদের আগে যদি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে এদের পরেও হবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। কিছু বলদ আছে, বোকা আছে, না বুঝা বোকার মতো বলে অ্যাজ অ্যাজ, সো অ্যাজ এবং দেনের পরে নাকি সাবজেক্টিভ বসে। নেভার। যদি এগুলোর আগে প্রোনাউনের অবজেক্টিভ বসে তাহলে এগুলোর পরেও প্রোনাউনের অবজেক্টিভ বসবে। ঠিক আছে, আমরা জাস্ট একটু এবার এদিকে চলে আসি। তাহলে দেখেন এই বাক্যটা আপনি দেখাই বুঝতেছেন যে এইটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মাত্র দুজনের মধ্যে তুলনা হয়েছে রূপার সাথে আমার, যে রূপা ততটাই লম্বা যতটা লম্বা আমি। এইখানে কোনো নো আদার নাই, এইখানে কোনো ভেরিফিউ নাই। হ্যাঁ নাই, তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে মারাত্মক সহজ, আমি লিখে ফেলবো এই যে আইটারে কিন্তু সামনে নিতে হবে আই। এবার রূপার জন্য ইজ আসছে, আয়ের জন্য ভুলেও ইজ আইনেন না, আয়ের জন্য কি আনবেন? অ্যাম। আই অ্যাম taller than, এই যে আই এম taller than, সরি আই অ্যাম, এবার আপনাকে এটা নেগেটিভ করতে হবে যেহেতু এখানে নেগেটিভ নয়। আই অ্যাম নট taller than রূপা। তাহলে এবার আমার এই বাক্য হয়ে গেছে নেগেটিভ। এই যে কাজ শেষ, দেখছেন রূপা চলে আসছে পরে, আই চলে গেছে সামনে। এভাবে আপনি খুব ইজিলি ডিগ্রি চেঞ্জ করতে পারেন। আবার আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম আই অ্যাম নট সো টল অ্যাজ মিম। এই যে আগে চলে আসছে নেগেটিভ, এবার আমি এখানে গিয়ে অ্যাফার্মেটিভ বানাবো। তাহলে আমি লিখবো মিম ইজ টলার, এই যে নট ছিল আমি নটের তাড়াই দিব, দেন আই, মিনা কিন্তু এই যে নেগেটিভে আমরা অ্যাফার্মেটিভ বানায় ফেলছি। আশা করি ইনশাল্লাহ এতটুকু আপনারা বুঝে ফেলেছেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। রাহিমা খাতুন বলতেছেন স্যার এইগুলো আমাদের আগে করার নাই, তাহলে মনে হয় খেয়াল ছিল না বাবা, আমি এক্সট্রিমলি সরি। এগুলো যদি আগে না করায় থাকি তাহলে আমি এক্সট্রিমলি সরি, আমি তাহলে ভুলে গেছিলাম মনে হয় বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়েন। আচ্ছা
আচ্ছা, আমাদের রাহিমা খাতুন যেহেতু বলেছে, তাহলে এবার আরেকটা কঠিন কোশ্চেন দেই। রাহিমা খাতুন না আক্তার? হ্যাঁ, রাহিমা খাতুন। আচ্ছা, তাহলে এবার আপনাদেরকে একটা দেই, যদি এটা করতে পারেন আপনারা ধরে নেব যে আপনারা ডিগ্রিতে বস হয়ে গেছেন। ধরেন আমরা লিখলাম, আমরা জুয়েল ভাইয়ের ফেভারিট গায়িকা মমতাজ আপুরে নিয়ে একটা সেন্টেন্স লিখতেছি। হ্যাঁ, মমতাজ sings as sweet or sweetly as a, অনেকে এটার উচ্চারণ করে কাক্কু। বাবারে, এটা কাক্কুও না চাচ্চুও না, এটা উচ্চারণ হচ্ছে খু খু। আর আমরা ডাকি কাক্কু, এটা কাক্কু বা চাচ্চু ডাকানোর দরকার নাই, এটা হচ্ছে খু খু। এইবার আপনাদেরকে সময় দেওয়া হলো, তাড়াতাড়ি সলভ করেন। না 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 জুয়েল ভাই, এটা হবে না, হবে না জুয়েল ভাই, আপনি যেটা লিখছেন এটা হবে না। প্লেস চেঞ্জ করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে, না হলে হবে না। কুইকলি 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 আনসার করেন। রাহিমা আক্তার, তাড়াতাড়ি করেন। আচ্ছা, রাহিমা খাতুন। তাহলে দেখেন, আমাদের ভাই বোনেরা এখানে বাসটা খায় কোন জায়গায়? এই জায়গাগুলোতে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করার সুযোগ ছিল, এখানে অক্সিলারির সাথে নট যোগ করার সুযোগ নাই। আমরা জানি যেখানে অক্সিলারি থাকে না সেখানে ভার্বের 1 নাম্বার ফর্ম হলে অক্সিলারি ধরে নিতে হয় ডু, ভার্বের 2 নাম্বার ফর্ম হলে অক্সিলারি ধরে নিতে হয় ডিড, আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে অক্সিলারি ধরে নিতে হয় ডাজ। এই যে এস আছে তার মানে এটাই হলো ডাজ। ওকে জুয়েল ভাই, আশা করছিলাম এটা আপনি করতে পারবেন। তাহলে এবার কি বলবো আমরা? আ খুখু, কাকু বললেন না কিন্তু, আ খুখু। এইবার আমাদেরকে লিখতে হবে ডাজেন্ট আর ডাজ নট সিং সুইটার দেন মমতাজ। হ্যাঁ, এই জায়গাতে পোলাপান নিয়মিতভাবে কট খায়। এই দেখেন, এটা আসলে অ্যাফার্মেটিভ, বানাইতে হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ বানাতে গেলে এম ইজ আর ওয়াজ আর এগুলো কিছু নাই, তাহলে কি ডু ডাজ ডিড নিতে হইব। এই জন্য আমরা এখানে ডাজ নিছি। আশা করি বুঝে ফেলেছেন, কমেন্ট করেন। স্যার লিখেছি তো। ও আচ্ছা আচ্ছা, লিখছেন কোন কি, আমি তো দেখলাম না। ও মাশাআল্লাহ সাইদুর রহমান ভাই, তাহলে মাশাআল্লাহ আপনারা পেরেছেন। তাহলে বুঝছেন তো ডিগ্রির মজা। আচ্ছা, তাহলে আসেন আমি আপনাদেরকে সেন্টেন্স কারেকশনে গিয়ে ডিগ্রির আরেকটা জায়গা আছে এটা নিয়ে আলোচনা করব, আজকে করব না। সেন্টেন্স কারেকশনে করব। রাহিমা আক্তার, আপনাদের সম্ভবত মনে হয় সেন্টেন্স কারেকশনে এটা আলোচনা করতে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে যাক, আমাদের এই যে নো আদার, আমাদের এই যে ভেরি ফিউ, এগুলো বোঝা হয়ে গেছে। এবার আসেন ওস্তাদ, আমরা এবার প্র্যাকটিস সেকশনে চলে যাই। দেখি আপনারা বলতে পারেন কিনা 1 নং প্রশ্নের উত্তরটা কি। এক নং প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করেন দেখি। ধন্যবাদ 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 আফতাব ভাই, সাইদ ভাই, জুয়েল ভাই, ফয়েজ ভাই, রাহিমা খাতুন এবং জুয়েল ভাই। হ্যাঁ, জুয়েল ভাই বলতেছেন সি। জুয়েল ভাই সি বলছে, জুয়েল ভাইরে কেলানো উচিত। জুয়েল ভাই যেহেতু সি বলছে, জুয়েল রে কিলানো উচিত। আপনার কোচিং এ গিয়া, আপনার অফিসে গিয়া আপনারা আমরা কিলায় আসবানে। আপনি এটা সি কেন বললেন? আর কেউ লিখছেন নি? আর কেউ লেখে নাই? তাহলে দেখেন, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, শি ইজ বিউটিফুল, বাক্য শেষ। এবার বাট দিয়ে আরেকটা বাক্য, বাট শি ইজ ড্যাশ বিউটিফুল, শি ইজ ড্যাশ বিউটিফুল। সরি, এখানে বিউটিফুল শব্দটা আবেগের চোটে চলে আসছে আর কি। হ্যাঁ, এটার জন্য সরি, বিউটিফুলটারে বাদ দিলাম। শি ইজ ড্যাশ হার মাদার। আচ্ছা, এবার একটু লেখার চেষ্টা করেন। না, এবার আমি বিউটিফুলটারে বাদ দিয়ে দিলাম, কারণ বিউটিফুলটা আমি ওখানে ভুলে টাইপ করে ফেলছি। আমি তো বলছি যে আমার টাইপিং মিস্টেক হলে আমার বইয়ের দোষ, আমার মন বইয়ের দিকে ছিল মনে হয়।
এই জন্য এই অবস্থা হয়েছে। তাহলে কি হবে বাবা, শি ইজ বিউটিফুল, এতটুকু আমার কমপ্লিট। বাট এবার পরেরটা, শি ইজ ড্যাশ হার মাদার। এখন দেখেন যদি মোস্ট বিউটিফুল বলি আমরা, এটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভের জন্য একটা দা লাগে, এখানে দা নাই, এটা আমরা কেন কাটলাম, দা নাই তাই কাটছি। এবার আসেন অ্যাজ বিউটিফুল হার মাদার, এটা হয় নাই, এখানে দেখেন অ্যাজ নাই তাই কাটলাম। আমরা বলতে পারতাম তার সে সুন্দরী কিন্তু শি ইজ অ্যাজ বিউটিফুল, এই যে এটা আবার বলাও যায় না, এছাড়া বাক্য মেলে না, বার্থ ডে আছে। সে সুন্দরী কিন্তু সে তার মার মতো সুন্দরী, এটা কোনো বাক্যই হতে পারে না। আচ্ছা, লেস বিউটিফুল যদি আমরা বলি তাহলে এখানে কিন্তু একটা দেখেন দেন নাই, কারণ কম্পারেটিভ ডিগ্রি হলে দেন হইতো। ডি হলো কারেক্ট অপশন। শি ইজ বিউটিফুল, আমরা বললাম যে একটা মেয়ে সুন্দরী, বাট শি ইজ নট সো বিউটিফুল, সে ততটা সুন্দরী নয় যতটা হার মাদার, তার মা। এবার জুয়েল ভাই ঠিক লিখছেন, এইবার তো সবাই ঠিক লিখছেন, রাহিমা খাতুন, ফারজানা রহমান, সাইদুর রহমান ভাই, ফয়জ আহমেদ ভাই, আফতাব ভাই, জুয়েল ভাই, শিমু সরকার, মাশাল্লাহ, এই তো বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাল্লাহ। এবার চলে আসেন 2 নাম্বার, দেখি আপনারা এই প্রশ্নের উত্তর কারা কারা করতে পারেন, দেখি এই প্রশ্নের উত্তরটা কে কে করতে পারেন, কুইকলি আনসার করতে হবে, ঠিক আছে? দেখি এই প্রশ্নের উত্তরটা কে কে করতে পারেন। আচ্ছা আসেন তো বাবা আমরা একটু দেখে নেই। আমরা এখানে দেখলাম টু আনসার অ্যাকিউরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান। তাহলে দেখেন তো এই যে দ্যান আছে না, আমি না আপনাদেরকে একটু আগে একটা রুল করাইলাম, আপনারা কি ভুলে গেছেন? আমি না আপনাদেরকে দেখাইলাম যে যদি দ্যানের আগে V1 থাকে, ধরেন দ্যানের আগে আছে 2 + V1, তাহলে দ্যানের পরে কি হইব, 2 + V1 হবে। হ্যাঁ, তাহলে এবার এখানে আসেন আর একটু দেখেন, টু আনসার অ্যাকিউরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান, তাহলে দ্যানের আগে আছে টু আনসার অ্যাকিউরেটলি, তাহলে দ্যানের পরে কি হবে, টু ফিনিশ কুইকলি, টু ফিনিশ কুইকলি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলবো, টু আনসার অ্যাকিউরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু ফিনিশ কুইকলি। কুইকলি ফিনিশ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকিউরেটলি আনসার করা বা উত্তর দেয়া। ডান। আচ্ছা আপনাদেরকে একটু মনে করাই দেই ভাই, আমরা 21 তারিখ থেকে, হ্যাঁ 21শে ডিসেম্বর থেকে আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা সুপার ডুপার ব্যাচ চালু করেছি। আপনাদের যদি কোনো ভাই ব্রাদার থাকে যারা যে কোনো পারপাসে, হ্যাঁ যে কোনো পারপাসে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাইতেছে আর কি, এটা হতে পারে একাডেমিক পারপাসে, হতে পারে আইএলস এর জন্য বা আগাম একটু আইএলস এর দিক থেকে আগায় থাকতে, অথবা হতে পারে বিসিএস এর জন্য ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাচ্ছে, অথবা বিসিএস এর রিটেন সাইটটা কভার করতে চাচ্ছে তাদের জন্য, প্লাস যারা এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে ভালো করতে চাচ্ছে বা স্কুল পর্যায়ের সিলেবাসে যা আছে আমাদের এই সিলেবাসে তাই আছে। আমাদের ক্লাসগুলো হচ্ছে শনি, সোম এবং বুধবার রাত 9টা 30-এ। আপনাদের কোনো ভাই বোন থাকলে একটু বলে দিয়েন প্লিজ। এই যে আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, পেমেন্ট 01917211236 করলেই হবে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে একটা নক দিলেই হবে। হ্যাঁ আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে একটু বলে দিয়েন প্লিজ। এবার আসি তাহলে আমরা 3 নাম্বার, যেটা 3 নাম্বার কোয়েশ্চেনটাতে যদি চলে আসি, এইখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দ্য এক্সটেরিয়র পোর্শন অফ দ্য হাউস ইজ ড্যাশ দেন লেখা আছে, তাহলে গ্যাপে কি হবে বাবা, কম্পারেটিভ ড্যাশ ইন্টেরিয়র পোর্শন। তার মানে এই বাড়ির ইন্টেরিয়র বা ভেতরের পোর্শন বা অংশের চেয়ে বাইরের অপশনের অবস্থা এইখানে লেখা আছে মোর ব্যাড, এখানে লেখা আছে ব্যাড, আর এখানে আছে ওয়ার্ডিয়েস্ট, এখানে আছে ওয়ার্ডস। হ্যাঁ ওয়ার্ডস, তাহলে আমরা জানি ব্যাড, আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, ব্যাড ওয়ার্ডস ওয়ার্স্ট। ওকে, তাহলে আমাদের কম্পারেটিভ দরকার, মোর ব্যাড বলতে কিছু নাই, বেটার বলতে কিছু নাই, ওয়ার্ডিয়েস্ট বলতে তো আরো কিছু নাই, তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি। এই যে মাশাআল্লাহ দেখছেন অনেকে আপনারা লিখে ফেলছেন, থ্যাংক ইউ। এইবার চলে আসি আমরা লাস্ট যে সেন্টেন্সটা, এইটা আমরা একটু আগে করেছি, একদম শুরুর দিকে আমরা এই রুলটা দেখেছি, দেখি আপনারা এই রুলটা বলতে পারেন কি না। উম্মে হাবিবা শাম্মী কেবল আসছেন আমাদের সাথে বাবা, উম্মে হাবিবা শাম্মী আপনি কেবল যুক্ত হলেন। আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনাদেরকে 2বার করে মেসেজ দিলাম, এই গ্রুপে আপনাদের সবাইকে ওই যে এভরিওয়ান দিয়ে মেনশন দিয়েছিলাম। আচ্ছা যাক, সরি, সমস্যা নাই, হয়তো ব্যস্ত ছিলেন বাবা।
আচ্ছা, দেখেন আমার দুঃখ লাগতেছে, আজকে মেম্বার অনেক কম, অবশ্য অনেকদিন পরে এই ব্যাচের কয়েকটা ক্লাস বাকি আছে, বেশি নাই। প্লাস আপনাদেরকে কিছু এক্সট্রা ক্লাস দেওয়া হবে এই ব্যাচে, হ্যাঁ, কিছু এক্সট্রা ক্লাস পাবেন, যেই ক্লাসগুলো আমি জুমে নেব, আপনাদেরকে বলে দেবো আমি কবে ক্লাস হবে। আচ্ছা দেখেন, এই রুলটা আমরা একদম শুরুর দিকে শিখেছিলাম। হ্যাঁ, এই রুলটা আমরা একদম শুরুর দিকে শিখেছিলাম। আমি দেখাই আপনাদেরকে। আমি দেখাই তাহলে মনে পড়বে। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এখানে লিখেও দিয়েছিলাম, যদি কোনো সেন্টেন্সে দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে দুটোর আগে দা লিখতে হয়। এক্ষেত্রে প্রথম অংশের বাংলা হয় যতই, পরের অংশের বাংলা হয় তত অথবা ততই। সেই নিয়মটাই ভাই এইখানে আইসা কমন পড়ছে, দেখেন সেই নিয়মটাই এখানে কমন পড়েছে। দেখেন কি আসতেছে এটা, দেখেন দ্য ড্যাশ হি ট্রাইড, সরি ড্যাশ হি ট্রাইড ড্যাশ ইট বিকেম, সে যত চেষ্টা করলো তত এটা সহজ হয়ে গেল। দা হার্ড, দা ইজি কোনোভাবেই হওয়া সম্ভব না, কারণ আমরা জানি রুলটা হলো দা প্লাস কম্পারেটিভ ডট ডট ডট, দা প্লাস কম্পারেটিভ। বিটাতে লিখছে হার্ডার ইজিয়ার, এটাই আমাদের উত্তর। দা হার্ডার হি ট্রাইড, দেখেন সেন্টেন্সটা কি হলো, দা হার্ডার হি ট্রাইড, সে যত হার্ড চেষ্টা করলো, দা ইজিয়ার ইট বিকেম, এটা তার জন্য তত সহজ হয়ে গেল। তাহলে দেখেন দা মোর হার্ড ইজিয়ার, ভাই হার্ড তো মোর হার্ড হয় না, হার্ডার হয়। দা হার্ড মোর ইজি হয় না। ওকে, সো এই ছিল আমাদের আজকের মূলত ডিগ্রি চেঞ্জিং এর ক্লাসটা। আশা করি ইনশাল্লাহ ডিগ্রি চেঞ্জিং এর এই বিষয়টা আপনার এটা নিয়ে খুব বেশি সমস্যার কথা না, আশা করি বুঝে ফেলেছেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হইতেছে। ডিগ্রি চেঞ্জিং এর এই রুলটা আমরা বা আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো আপনাদের কোনো ভাই বোন থাকলে আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত করে দিতে পারেন। আমাদের একটা ইন্টারমিডিয়েটের ব্যাচ শুরু হয়েছে, এটা অলমোস্ট ওল্ড হয়ে গেছে আর কি, ওল্ড বলতে নতুন নতুন সিলেবাসে আর কি। আপনাদের কোনো ভাই বোন থাকলে এটাতেও যুক্ত করে দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ বাঁচা রাখলে আবার 2-1 দিন বা 3 দিনের মধ্যে আমরা আবারও লাইভে আসতেছি, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।